শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি রাজনীতি সংবাদের ডায়লগ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি সালাউদ্দিন সায়েদ। আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে অতিথি হিসেবে আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এনামুল হক এনাম। গত 2 ফেব্রুয়ারি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আহ্বায়ক করা হয় ইদ্রিস মিয়াকে, আর সদস্য সচিব হিসাবে দায়িত্ব দেওয়া হয় হেলাল উদ্দিন। ইদ্রিস মিয়া দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, আর হেলাল উদ্দিন আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য সচিব ছিলেন। কিন্তু কমিটি ঘোষণার পর আহ্বায়ক ইদ্রিস মিয়াকে নিয়ে দক্ষিণ জেলা বিএনপির রাজনৈতিক অঙ্গনে তুমুল বিতর্কের সৃষ্টি হয়, যার পরিপ্রেক্ষিতে দলটির নেতাকর্মীদের মধ্যে কুন্দল ও বিভক্তি তৈরি হয়। আমরা এ নিয়ে কথা বলবো এনামুল হক এনামের সঙ্গে। এনামুল হক এনাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ডায়ালগ অনুষ্ঠানে। শুরুতে আপনার কাছে জানতে চাইব, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? কেমন হলো এই কমিটি? ধন্যবাদ। রাজনীতির সংবাদ আজকের ডায়ালগে যারা দেখছেন সকল দর্শক শ্রোতাকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আসলে দক্ষিণ জেলা কমিটির যে কথাটা বলা হয়েছে, যাদেরকে কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব করা হয়েছে, যেহেতু কেন্দ্র থেকে এটা করা হয়েছে, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি তাদের বিরুদ্ধে কথা বলবো না। তবে এটার প্রতিক্রিয়াটা চট্টগ্রাম দক্ষিণ জেলা সহ চট্টগ্রামের যারা রাজনীতির সম্পৃক্ত, যারা ন্যূনতম রাজনীতির খবরাখবর রাখে, তারাই বলতে পারবে কমিটিটা কেমন। যেহেতু আমি একটা দায়িত্বে আছি, দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমি দলের সমালোচনা করতে পারি না। তাই যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি মনে করি হয়তোবা কেন্দ্রে তাদেরকে যোগ্য মনে করছে, তার জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। না, বিএনপির অনেক তৃণমূল নেতাকর্মী আশা করেছিলেন আপনি নেতৃত্ব আসবেন, কিন্তু তাদের প্রত্যাশা পূরণ হয়নি। আপনাকে বাদ দিয়ে ইদ্রিস মিয়াকে কেন বেছে নেওয়া হয়? আমাকে বাদ দেওয়া হয় নাই। আমাকে তৃণমূলের একটা আগ্রহ থাকে, মানুষের চাহিদা থাকে, সব চাহিদা পূরণ হয় না। হয়তোবা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিশ্চয়ই আমি সম্বন্ধে জানে, হয়তো আমাকে আরো বেশি কিছু দেবে, হয়তো ওই জন্য আমাকে এই দায়িত্ব দেওয়া হয় নাই। যার কারণে তৃণমূলের একটা ক্ষোভ আছে, একটা দুঃখ আছে। কারণটা হলো, যেহেতু আজকে গত 17টা বছর এই বিএনপি আওয়ামী লীগ ফ্যাসিস্ট দ্বারা নির্যাতিত, নিপীড়িত, মামলা হামলার শিকার, আমাদের হাজার হাজার নেতাকর্মী ঘরে থাকতে পারে নাই, এমনকি মা বাবা মৃত্যুবরণ করলেও জানাজা পর্যন্ত পড়তে পারে নাই। যার কারণে নেতাকর্মীদের একটা আশা থাকে, যেহেতু আমি দক্ষিণ জেলা বিএনপির, আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে যখন চীনে যুগ্ম আহ্বায়ক করা হয়েছিল, এরপর থেকে কিন্তু আমি আমার যে কদিন সময় পাইছি, এই সময়ের মধ্যে আমি চেষ্টা করেছি দক্ষিণ জেলা বিএনপিকে একত্রিত করার জন্য। তবে আমি আশা করছি 100% আমি সফল হতে পারি নাই, কিন্তু আমি চেষ্টা করেছি সবাইকে একমত আনার জন্য। এবং আমি আমার আমলে যতটা কর্মসূচি করছি, ততটা কর্মসূচি হাজার হাজার নেতা কর্মীদের উপস্থিতি ছিল, এখনো কোনো গ্রুপিং ছিল না, সবাইকে নিয়ে আমি কাজ করছি। যার কারণে আমাদের তৃণমূল নেতা কর্মীদের একটা আশা ছিল, একটা উৎসব ছিল যে আমাকে একটা পদায়ন করবে, হয়তো সেটা হয় নাই। তার জন্য আমি কিন্তু দুঃখ না, যেহেতু আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যেটাই দিছে সেটাই আমি ভালো মনে করি। আপনি তো পটিয়া উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব আছে। গত 16 বছর পটিয়ার পাশাপাশি আপনি চট্টগ্রাম নগরীতেও দলের আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন। দলের জন্য আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আপনি অসংখ্য মামলার আসামি হয়েছেন, অসংখ্য মামলা হয়েছে আপনার বিরুদ্ধে, একাধিকবার জেলও কেটেছেন। তো দলের জন্য এত ত্যাগ
স্বীকার করার পরও কেন আপনাকে মূল্যায়ন করা হলো না বলে আপনি মনে করেন? আসলে মূল্যায়ন করা হয় নাই সেটা আমি বলবো না। কারণটা হলো, যেমন আমার প্রতি এটা আমি আমি বলতে পারি, সাংগঠনিকভাবে আমার প্রক্রিয়াকে আমি অনেক অনেক শক্তিশালী করেছি। ওয়ার্ড পর্যন্ত, ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত যত কর্মসূচি কেন্দ্রীয়ভাবে আসুক না কেন, আমার প্রক্রিয়াই সবচেয়ে বেশি কর্মসূচি পালন করেছে। যে মামলার কথা বলা হচ্ছে, যেহেতু পেসিস্ট এই গণহত্যাকারী হাসিনা শুধু আমাকে দেয়, আমাদের অসংখ্য হাজার হাজার দক্ষিণ জেলা সভাপতি হাজার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে এবং আমার বিরুদ্ধে হত্যা মামলা পর্যন্ত করা হয়েছে। তো এই যে মামলা করার পরেও আমাদের নেতাকর্মীরা বিএনপি ছেড়ে কোথাও যায়নি। এত অত্যাচার, এত নির্যাতন, এত মামলা হামলার শিকার, এমনকি খুবই দুঃখ লাগে যখনই শুনি একজন নেতা বা একজন কর্মীর বাড়িতে গিয়ে পুলিশ ধরতে গেছে, পায় নাই। এই যে আমাদের নেতার মা বাপ থাকলে তাদের উপর অত্যাচার করেছে, তাদের মা বোনদেরকে অত্যাচার করেছে, তাদের আসবাবপত্র পেলে তছনছ করা হতো। এই যে যখন আমরা শুনি, হয়তোবা কিছু করতে পারতাম না, আমাদের নেতাকর্মীদেরকে আমরা সান্ত্বনা দিতাম, দেখো যখন আমরা বিরোধী দলের রাজনীতি করে এরকম হবে, একটু সহ্য করো, কারণ এগুলি আমাদের একদিন সুফল বয়ে আনবে। হয়তোবা আল্লাহ এটা কবুল করেছে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা 28শে অক্টোবর হাসিনা পতনের আন্দোলনে আমাদের নেতাকর্মীরা সবসময় মাঠে ছিল এবং সার্বক্ষণিক অনেকেই হাজার হাজার নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারেনি। অথচ আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে আজকে হাসিনা মুক্ত হয়েছে বাংলাদেশ, গণতন্ত্র আমরা ফিরিয়ে পেয়েছি। এটাই আমাদের বড় প্রত্যাশা। অ্যাসালমের গাড়িকাণ্ডের ঘটনায় আপনি সহ আরো 2 বিএনপি নেতার সদস্যপদ স্থগিত করা হয়েছিল। তবে 3 মাস পর কেন্দ্র আপনাদের সদস্যপদ ফিরিয়ে দেয়। আপনি কি মনে করেন বিতর্কিত এই ঘটনার কারণে বিএনপি আপনার হাতে দক্ষিণ জেলা বিএনপির নেতৃত্ব দেয়? না, আসলে এটা একটা বিশাল ষড়যন্ত্র। কারণ যাদের ওখানে গাড়ির কথা বলা হয়েছে, ওখানে কিন্তু আমরা যাইনি। আমরা গেছি আমার এক আত্মীয়ের ওখানে। এখানে যে গাড়ির কথা বলা হয়েছে, এখানে গাড়ি কেউ ধরতেও যায় না, কিনতেও যায় না, নিতেও যায় নাই। এটা একটা বিশাল একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র শুধু আমার বিরুদ্ধে না, এটা আমার দলের বিরুদ্ধে ছিল। যখনই আমাদেরকে অনেক সাংবাদিক ভাইরা ফোন করেছিল, আমি যখন বলি আপনারা যেখানে যে ফ্যাক্টরিতে আমরা গেছি, যে পেপার মিলে গেছি, মির গ্রুপে, ওখানে আপনি সালাম সাহেবের সাথে কথা বলেন, উনি চেয়ারম্যান, ওনার সাথে কথা বলে আপনারা তথ্যটা পেয়ে যাবেন আসলে কেন আমাদেরকে নিয়ে গেছে। কিন্তু আমি বুঝতে পেরেছি ওনার সাথে কেউ কথা বলতে রাজি না, অর্থাৎ বিএনপি নিয়েই ওদের একটা অ্যালার্জি ছিল। এটা একটা ষড়যন্ত্র, বিশাল একটা ষড়যন্ত্র ছিল। যে বা যারা ষড়যন্ত্র করেছে, এটা মিথ্যা প্রমাণিত হয়েছে। কারণ মিথ্যা প্রমাণিত হওয়ার পরে আমার প্রত্যাহার করা হয়েছে। কারণ আমি জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই, কারণ এই সমস্ত প্রবণতা যাচাই বাছাই করার জন্য, যাতে অনেক হাজার হাজার নেতা কর্মী এ ধরনের মিথ্যা মিথ্যা প্রবণতাতে শিকার হচ্ছে। কে ষড়যন্ত্র করেছে বলে আপনি মনে করেন? এটা আসলে আমরা যতটা বুঝতে পেরেছি, কোন একটা দলও জড়িত আছে এই দলের। কারণ বিএনপির পিছনে আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে বিএনপির পিছনে লেগেছে। কারণ মাস্তানি সন্ত্রাসী করতেছে, দখল করতেছে, তারা যা কিছু করতেছে, তারা বদনামি করে ফেলতেছে বিএনপি। তবে আমাদের হাইকমান্ড বুঝতে পেরেছে এটা একটা ষড়যন্ত্র, এটা বিএনপির বিরুদ্ধে একটা বিশাল ষড়যন্ত্র। এটা যাকে বলে মিডিয়ার ট্রায়াল, মিডিয়ার মাধ্যমে এগুলি করা হচ্ছে, প্রবণতা ছড়ানো হচ্ছে বিএনপির একটা বদনামি করার জন্য। তাই এরপরে থেকে আমাদের কেন্দ্রীয়ভাবে যেটাই আসুক না কেন, তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। তৃণমূল নেতাকর্মীদের মধ্যে গুঞ্জন আছে
বিএনপির কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগের একজন দায়িত্বশীল নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আপনাকে বিতর্কিত করেছেন যাতে আপনার হাতে কমিটির নেতৃত্ব দেওয়া না হয়। এটা কতটুকু সত্য? আসলে এটা আমি বিশ্বাস করি না এবং আমি কাউকে দোষারোপ করি না। কারণ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে ভালোভাবে চিনে, আমার সম্বন্ধে জানে, আমার ব্যাকগ্রাউন্ড জানে। তো আমি কাউকে দোষ দেওয়ার সুযোগ পাই না। কারণ এখানে প্রতিযোগিতা থাকে, একজনের বিরুদ্ধে বলে, এটা অন্য বিষয়। কিন্তু কেউ আমার বিরুদ্ধে এককভাবে ষড়যন্ত্র করছে বা বলছে, আমি কাউকে দোষারোপ করতে রাজি না। কারণ প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বী এগুলি দলের মধ্যে থাকবে। আমি একজনের বিপক্ষে বলবো, আরেকজন আমার বিপক্ষে বলবে, এটা থাকবে। কাউকে এটার আমি দোষ দিই না। কমিটি হওয়ার পর আমরা দেখেছি নেতাকর্মীদের অনেকে ইদ্রিস মিয়াকে আহ্বায়ক করায় হতাশ হয়েছেন। নেতাকর্মীদের ভাষ্য, ইদ্রিস মিয়া দলের আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন না, তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি, তিনি জেলও কাটেননি। ইদ্রিস মিয়ার ভূমিকা আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, ওটা সত্য। ইদ্রিস মিয়ার একটা অনলাইন টিভিতে বক্তব্য আমি শুনেছি। ও নিজেই বলেছে 18 সালের পর থেকে ওনার কোনো ভূমিকা ছিল না, এবং 18 সালের পর থেকে যারা মামলা খেয়েছে তারা অতি উৎসাহী হয়ে খেয়েছে। ওটার জন্য তৃণমূল নেতা কর্মীরা এখনো পর্যন্ত ক্ষুব্ধ। কারণ উনি নিজেই স্বীকার করেছে এই আন্দোলনের সাথে ওনার কোনো সম্পৃক্ততা নাই, উনি ওই আন্দোলনে ছিল না, উনি 18 পর থেকে কোনো আন্দোলন সংগ্রাম এবং বলতে গেলে কোনো রাজপথে ছিল না। এটা সত্যি কথা, উনি নিজেই স্বীকার করছে। এটা আমি আপনি আর কারো বলার দরকার, তৃণমূলেরও বলার দরকার। উনি নিজেই বক্তব্য দিয়েছে, এটা বিভিন্ন মিডিয়াতে এসেছে, এবং এটা নিয়ে প্রেস ক্লাবে মানববন্ধন হয়েছে, বিক্ষোভ মিছিল হয়েছে ওনার এই বক্তব্যের কারণে। এখনো পর্যন্ত ওনার বক্তব্যটা এখনো আছে। কেন্দ্রীয়ভাবে অনেক অভিযোগ করা হয়েছে কেন্দ্রের কাছে, কেন্দ্রেও অভিযোগ করা। তিনি যদি দলের আন্দোলন সংগ্রামে সক্রিয় না থাকেন, আপনি বলছেন 2018 সালের পর থেকে তিনি দলের আন্দোলন সংগ্রামে খুব একটা সম্পৃক্ত ছিলেন, তাহলে কেন্দ্র তাকে কেন তার হাতে নেতৃত্ব তুলে দিল? এটা ঠিক আমি একজাক্টলি বলতে পারবো না কোন বিবেচনে তাকে দেওয়া হয়েছে আহ্বায়ক। বিএনপি একটা জনপ্রিয় দল, বাংলাদেশের শীর্ষ একটা জনপ্রিয় দল। এই জনপ্রিয় দলে কি জন্য ওনার নিজের বক্তব্যের কারণে তো ওনাকে এই পদে থাকার কথা না। কিন্তু উনি যেভাবে বক্তব্যটা দিয়েছে, উনি নিজে স্বীকার করেছে যে 18 সালের পর থেকে আমি কোনো আন্দোলন সংগ্রাম বা মামলা খায়নি। আর যারা মামলা খেয়েছে তারা অতি উৎসাহী হয়ে গিয়েছে, এবং এটা তদন্ত করলে এটা বাহির হবে। এখন কারা তদন্ত করবে সেটাও জানি না। তো এই ব্যাপারে ধরেন আমরা দলে একটা বক্তব্য, ওনার বক্তব্য আর এক রকম। তো কেন দিছে সেটা আসলে আমার জানা নেই। আপনি তো দক্ষিণ জেলা বিএনপির বিগত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন। তো গত 6 মে দক্ষিণ জেলা বিএনপির 54 সদস্যের যে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়, এটাতে আপনাকে সদস্য হিসেবে রাখা হয়েছে। এটা আপনি কিভাবে দেখছেন? আসলে আমার একটা পরিচয় আছে। আমাকে এখন সবাই বলে এনামকে বিএনপির এনাম। আমারও ওই পরিচয়টাই এনাফ। দক্ষিণ জেলা বিএনপির 54 সদস্যের যে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে, এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া? না, এখানে প্রতিক্রিয়া বলতে একটাই প্রতিক্রিয়া, যারা হাসিনা পতনের আন্দোলনে হরতাল, অবরোধ, মিছিল, মিটিং, মামলা খেয়েছে, তাদের কিন্তু এখানে স্থান দেওয়া হয় না। যাদেরকে রাখা হয়েছে তারা একদিনের জন্য মিছিল মিটিং করছে এরকম আমার জানা নেই 18 সালের পর থেকে। আমি যতটুকু ইনফরমেশন পাইছি, এর 10 থেকে 15 জন আছে পুরানা আন্দোলন সংগ্রামের সাথে জড়িত, আর ম্যাক্সিমাম নতুন, যারা কোনোদিন বিএনপির সাথে একটা মিছিল মিটিং করে নেই। ওরকম লোকই এখানে প্রাধান্য পেয়েছে, এবং আরো মারাত্মক করা হয়েছে, আওয়ামী লীগ এখানে পুনর্বাসন করা হয়েছে। এটা কিরকম? যেমন 4টা নামে, একটা আছে সাতকানিয়া বাড়ি রাজীব চৌধুরী,
উনি আওয়ামী লীগ পরিবারের সন্তান। ওনাকে অতীতে আমি যেহেতু দায়িত্বে ছিলাম দক্ষিণ জেলা, আমি জাফর ইসলাম চৌধুরী থেকে শুরু করে আমি সক্রিয় ছিলাম। আমি কোনোদিন দেখিনি আন্দোলন বা একটা মিছিল মিটিংয়ে ও ধরনের লোক এখানে আনছে। এটা ওর বাপ আওয়ামী লীগের নেতা, ওর মা ছিল আওয়ামী লীগের নেতা, ওর ফ্যামিলিটাই নাকি আওয়ামী লীগের। এদের লোক এখানে আনা হয়েছে। প্লাস আরেকটা দেখলাম মুস্তাফিজ নাম, বিদেশে থাকে। ও টঙ্গিপাড়ায় শেখ মুজিবের ওখানে গিয়া ফুল দিছে, আর বহু কর্মকাণ্ডের সাথে জড়িত আছে। এরকম আরো দুইটা দেখছি, অর্থাৎ আওয়ামী লীগের সাথে দহরম মহরম আছে। এই এই জিনিসগুলি খুবই আপত্তিকর। কারণ আমরা চাই, এত আন্দোলন করেছি, এত মামলা হামলার শিকার হয়েছি, এগুলিকে পুনর্বাসন করার জন্য না। আমি এখনো আহ্বান করব, যারা এই ধরনের আওয়ামী লীগকে যদি থাকে, যেগুলির কথা উঠেছে, এগুলির তদন্তপূর্বক এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। তাহলেই আমাদের এই যে ঐতিহ্যবাহী বড় দল, জনপ্রিয় একটা দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, যার ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, যার ঘোষণায়, ওনার বড় একটি দল এই সমস্ত আওয়ামী লীগ এনে এগুলি তো তৃণমূল নেতা কর্মীরা এগুলি মানতে পারে না। তার মানে আপনি বলতে চাচ্ছেন 54 সদস্যের কমিটিতে যোগ্য ও ত্যাগী নেতাদের স্থান দেওয়া হয়নি। যোগ্য এবং ত্যাগী যারা আন্দোলনের সাথে সক্রিয় ছিল তাদের কোনো স্থান দেওয়া হয় না। এবং অনেক বড় বড় সিনিয়র নেতারা, আমি নাম বলতেছি না, সিনিয়র নেতারা যারা গত 16-17টা বছর এই বিএনপিকে আঁকলে রেখেছে, এদের মানুষকে বাদ দেওয়া হয়েছে। আপনার কমিটি বড় করা যায়, করতে পারে না? আমি 54 জায়গা 64 জন করতাম, তাতে কি হয়েছে? 74 করতাম, কিন্তু সবাইকে এনে স্থান দেওয়া যেত। কেন কমিটির পরিধি বড় করা হয়নি বলে মনে করছেন? আমি ঠিক একচুয়ালি জানি না কেন করা হচ্ছে না, আবার কেন ওদেরকে বাদ দেওয়া হয়েছে। এটা তারা, যারা এই দায়িত্ব ছিল, তারা বলতে পারবে। কারণ আমি তো দায়িত্বে ছিলাম না, এটা আমি বলতে পারবো না। আমার কথা পরিষ্কার, যারা ত্যাগী ছিল তাদেরকে মূল্যায়ন করা অবশ্যই অবশ্যই দরকার। আমার পরিধি আরো বাড়তো দেরে, তাতে কি আছে? আর যাদের বিরুদ্ধে অভিযোগ, এটা তদন্ত করে এদেরকে বাদ দেওয়া যায়। দক্ষিণ জেলা বিএনপির নেতৃত্বে না থেকেও আপনার অসংখ্য কর্মী রয়েছে, কিভাবে এত কর্মী সৃষ্টি করলে? আসলে বিষয়টা হলো, আমি রাজনীতি করে আমি সবার সাথে একটু মিশার চেষ্টা করি। অনেকে আমাকে আবার বলে কারোর সাথে আমি কথা বলি না, আমি কথা সবার সাথে বলি। আমি এমনকি আমার ওয়ার্ডের কেউ ফোন করলে, কেউ মেসেজ করলে, ওয়ার্ড পর্যায়ে এদেরও আমি অ্যান্সার দিই, অর্থাৎ উত্তর দিই। তো যার কারণে আমি প্রত্যেকটা লোককে দেখলেই তাদের খবর নিই, তাদের কুশল বিনিময় করি। আর বিশেষ করে যারা দলের কাজ করে তাদেরকে আমি পছন্দ করি, ওই জন্য হয়তো বা তারা আমাকে পছন্দ করে। আপনি তো 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 12 আসন অর্থাৎ পটিয়ায় বিএনপির প্রার্থী ছিলেন। আগামী সংসদ নির্বাচনে বিএনপি কি আবারও আপনাকে ওই আসনে প্রার্থী করবে বলে মনে করছেন? ইনশাল্লাহ আমি আশাবাদী। আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যেহেতু 18 সালে আমি নির্বাচন করেছি, এবং নির্বাচন না শুধু, এটা বলতে গেলে একটা পেসিস্টের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আমাকে দমায় রাখতে পারে নাই। যেখানে গেছি এখানে প্রতিরোধ করেছি যতটুকু পেরেছি। ওরা রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস করেছে, রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে আমাদেরকে গড়ে ঢুকে দিছি। তো আমি আশা করি দল অবশ্যই আমাকে মূল্যায়ন করবে, যেহেতু দলের যে 16-17টা বছর দলের পিছনে শ্রম দিয়েছি এবং 18 সালে নির্বাচন করেছি। নির্বাচন ছাড়া বাংলা, অনেকে বলে, আমার কথা না, অনেকে বলে কয় আপনি একটা নির্বাচন করেছেন, আপনার মতো খুবই কম লোক পাওয়া গেছে। তো দল অবশ্যই এটা মূল্যায়ন করবে দলের কর্মের কারণে। অতীত আমাকে মূল্যায়ন করেছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমি বিশ্বাস করি
যারা দলের কাজ করবে তারা হারে যায় না, তাদেরকে মূল্যায়ন করেই, হয়তো আজকে করেনি কালকে পাবেন, আজকে পাই এই মাসে পান নাই 2 মাস পরে পাবেন, এটা পাবেনই। তো আমি হতাশ হই না, আমি ধৈর্য করি, যেহেতু আমার সাথে আমি বিএনপিকে ভালোবাসি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে আমি ভালোবাসি, যার কারণে আমি হতাশ হইনি। আপনি তো রাজনীতির পাশাপাশি ব্যবসাও করছেন। আপনি চট্টগ্রাম চাল ব্যবসায়ী সমিতির সভাপতি। কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, রাজনীতি না ব্যবসা? আসলে রাজনীতি আমার নেশা, ব্যবসা আমার পেশা। আমি চট্টগ্রাম চাল ব্যবসায়ী সমিতির সভাপতি, দীর্ঘদিন ধরে আমি চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক। তো আমার ব্যবসার পাশাপাশি আমি রাজনীতিকে নেশা হিসেবে নিচ্ছি, কারণ আমার এমন একটা নেশা হয়ে গেছে রাজনীতি। ভাই আপনারা তো অনেক সোশ্যাল মিডিয়াতে কাটলে পাবেন, আমি সব সময় যে কোনো কিছুতেই যে ডাক দে এলাকায় আমি ছুটে যাই, কারণ এটা আমার একটা শখ। মানুষের অনেক রকমের শখ আছে, যেমন কেউ ফুটবল খেলে, কেউ ক্রিকেট খেলে, কেউ জিম করে, কে এটা করে ওটা করে, কিন্তু আমার ওই ধরনের কিছু শখ নেই। আমার শখটাই হলো এই রাজনীতি মানুষের সাথে মিশাই, এটাই আমার নেশা হয়ে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আপনার প্রিয় দর্শক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ডায়ালগ অনুষ্ঠান। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।